নমস্কার বন্ধুরা, কিলা আছো? কলা সাহায্যে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। লই আইসি রূপসিলিটি একটা ভিডিও বুঝছো। আইজর যে ভিডিওটা কিনা জানি, আইজর ভিডিওটা আমার লগে ঘটিয়া যাওয়া কিছু সত্য ঘটনা, খুব বেদনাদায়ক একটা গল্প তোমার তার লগে শেয়ার করা তাইছি। স্কিপ করে যাইও না, গল্পটা শুনিও আর পরে আমার কমেন্ট করে জানাইও যে এই লেখার জীবনে ঘটছে নি। আমার কিন্তু ঘটছে। ঘটনাটা হইল 2022 সালের মে মাসের 12 তারিখের ঘটনা। তো 2022 সালের মে মাসের 12 তারিখ আমি তো থাকি আসাম স্টেটের করিমগঞ্জ ডিস্ট্রিক্টও আমার বাড়ি, সবে তো জানো যারা আমার পুরানা ভিউয়ার্স। তো আমি ওখান থেকে রওনা দিছি কলকাতার যেতাম। কিতার উদ্দেশ্যে জানো নি? ঘুরাফিরাত নাই, যাইতাম ডাক্তার দেখানিত, যাইতাম আমি একটা আমার অপারেশন করানিত, হার্নিয়া অপারেশন করানিত। তো মে মাসের যেদিন আমি গেছি এদিন যেমন লাগছে, যেমন ঠাকুরিয়া মারে খালি ও জায়গা ফাড়ি দিতরার ইটা জায়গা নষ্ট হওয়ার বলতে কীরকম জানো নি? আমি তো হিলস এরিয়া তো এইটার মধ্যে দেখি আর কি তা কুয়াশার মতো সাদা হইয়া বোয়াত আমরা দেখি। আর যাইতে সময় আমরা দেখে যখন হাফলং উফলং পাড়ি দিয়ার তখন ওরকম লাগছে। তো আমরা যে হাফলং হইয়া গেছি ট্রেনে গেছি, তো কলকাতা গিয়ে পৌঁছতে পারছি না। হাফলংর ট্রেনের লাইন পুরা দুই টুকরা হয়ে গেছে। এত বৃষ্টি দিছে, এত পাহাড়ি জল ট্রেনের পাট্রির উপরে দিকে গেছে, পাট্রির নিচের মাটি পুরা দোজ নামে গেছে। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে তার নিউজ পাইছেন দেখছেন। তখন মানে আর ট্রেন পথে তুমি আসাম স্টেটও আইয়া যেন আমি বরাকবেলিতে আইতাম সম্ভব নাই। তো আমি তো গেছি কলকাতাত, যাওয়ার পরে 2-1 দিনের ভিতরে জেলা অপারেশন করা যায়। আমি ডাক্তার দেখাইছি, টেস্ট টুস্ট করতে লাগছে, এটা সপ্তাহ করছি, সব ফর্মালিটিস করিয়া আমি অপারেশন করছি। কলকাতাত অপারেশন করলে আর একটা প্রবলেম হয় কিটা, তুমি পেশেন্ট ও তারার কাছে সোফা হয়ে যেত, আর কোনো রুগীর লগে কেউ থাকা তো প্রশ্ন উঠে না। রুগীর লগে দেখাও গিয়া যখন তখন করতে পারতাই নাই। বিকাল 5:30 থেকে 6টা আধা ঘন্টা রুগীর লগে দেখা করার সময়। তে আমারে কইছে সকাল 7টায় যাইতাম কি খালি পেটে। তো আমি তো ভাবছি মনে হয় 8টা সকালে অপারেশন করে লিব। ও শোনা মাইগো, আমি গেছি সকাল 7টায়, না খাইয়া কিচ্ছু না খাইয়া গেছি। আমার অপারেশন করছে সন্ধ্যা 7:30টায়। পুরা দিন আমি উপাস। পরের দিন আমার তো রনক ছোটো ছেলে তখন আরও ছোটো আসলো, হে তো মাম্মারে দেখতো পাগল। তে আমার বইনটা লইয়া গেছে, এও 2জনের বেশি 3জন ঢুকতেও দেয় না। তো বইনটারে লইয়া বইনরা আমার রনকরে লইয়া গেছে, রাহুল গেছে না, কারণ হসপিটালে এলাও নাই, গেছে না। কিন্তু রনক তো আমার না দেখলে মানে না, লইয়া গেছে। তে রনকরের লগে দেখা করতে দিছই না। এমন একটা সিস্টেম, কাছের দরজা, দরজা বলতে খাসের মানে পুরা ওয়ালের মতো একটা জায়গা, খাসের বাইরের দিক দেখা যায়, কিন্তু ভিতরে খেওয়াইয়া ঢুকতে পারে না। আমি দেখি আর আমার রনকে খান্দের, আমার ছোটো বোনটায় তারে সামলাইয়া লইয়া যাইতে পারেন না। কিন্তু আমি না বেড থেকে উঠিয়ে গিয়ে আমার রনকরে দেখতে পারি আর না আমি তার লগে কোনো কথা কইতে পারি। আর মানে বেতালা একটা পরিবেশের মধ্যে আমার অপারেশন হয়ে গেছে। সন্ধ্যা 7টার সময় অপারেশন করছে, আর পরের দিন বিকাল 5:30টার ঘটনা এটা। আমার বইনে যে রনকরে টান দিয়া তুলিয়া নিত তাও পারেন না, তাই তখন প্রেগনেন্ট আসলো। খুব কষ্টে আমার রনকরে এখান থেকে সরাইয়া নিছে। আমার এত খারাপ লাগছে, আমার লাগছে যেমন আমি কোনো জেলখানাত আছি আর আমার লগে খেরোর দেখা করতে দেন, আর বিশেষ করে আমার ছোটো ছেলেটার লগে দেখা করতে দিছই না। তো কিতা করছে, রাত্রে 8টার সময় আমার প্রথম খানি দিছই। সকালবেলা দুপুরবেলা আমারে একবার, সকালে নাই দুপুরবেলা একবার আমারে মেরিগোল্ড বিস্কুট আর 1 কাপ লিকার চা দিছেন চিনি ছাড়া, আর দিছেন আমার রাত্রে 8টার সময় খানি। তো রাত্রে 8টার সময় যে সময় খানি দিছই না, আমার যে ভিতরে একটা রাগ, আমার ফুলার লগে দেখা করতে দিছই না, আমি বই থাকছি চুপচাপ। খানি তো আর হাত লাগাই না, আমি খাইছিও না। না খাওয়া দেখিয়া তো সিস্টার উস্টার সকল এখানে তড়িগড়ি শুরু হইলো, পেশেন্টে খায় না খানে, পেশেন্টে খায় না খানে। আমি কইছি আমি খাইতাম না, আগে ওখানে বিচার লাগবো, আমার ফুয়ারের লগে দেখা করতে দিলে না খানে। এরপরে তারা কইন এটা তো আমরা কইতে পারতাম না, এটা নার্সিং হোমের রুল, এখন আমরা কইতে পারতাম না। আমরা তো সিস্টার, আমরা যেটা কইবা রুল না মানলে আমরা তো পানিশমেন্ট হইব, আমরা চাকরিও যাইতো কি পারে। আমি কইছি ঠিক আছে, আমার খানিও খানো থাকুক, আমি তো খানি চুইতাম না, আমি খানি খাইতামও না। তখন আমি জানি আমার যে ডাক্তারে অপারেশন করছে ও ডাক্তারটা আমারে চেক আপ করা তাইব, মানে সবরও যতজনের ডাক্তার আছে ওরকম 8টা 8:30টায় সবে চেক আপ করা একবার আয়। তো আমার ডাক্তারটাও হয়েছে। হওয়ার পরে ডাক্তারের সবর আগেই আমার প্রশ্ন করছে যে স্টাফের তরফ থেকে কোনো ধরনের প্রবলেম হয়েছে নি আমার। আমি কইছি না, স্টাফের মানে যারা মাসিরা আসলো, সিস্টাররা আসলো খুবই ভালো, কোনো বাজে ব্যবহার তারা আমার লগে করছে না। তবে আমি কি তাই কেন যে আমি ডাক্তাররে জিজ্ঞাসি আমি কি তাই কেন জেলখানাতে আইছি নি। আমারে যখন অ্যাডমিট করা হয়েছে তখন তো এটা কোয়া হয়েছে না যে বাচ্চার লগেও দেখা করতে দেওয়া হইতো না। আমার বাচ্চায় গ্লাসের হৌসাইটে খান্দের, আমার বইনে সামলাইতে পারে না, আমি বেড থেকে উঠতে পারি না। এর থেকে বড় মেন্টালি টর্চার আর হইতে পারেনি, ডাক্তাররে আমি কইছি।
ডাক্তারে তখন জিব্বাত কামড় দিয়ে আমার ওইটা সত্যিও তো একটা মাল লাগি বড় বেদনাদায়ক এটা কেনে বাচ্চারা দেখা করতে দেওয়া হইল না। এরপরে ডাক্তারেও আবার উঠে করে আসলে ছোটো বাচ্চা তো ইনফেকশন হয়ে যাবে। আমি কইছি ইনফেকশন হয়ে যাবে কিন্তু করোনা ভাইরাস আসেনি না এইডসর রুগী আছে যে বাচ্চার প্রবলেম হয়ে যাব। বাচ্চার মুখে মাস্ক পরা আছে তার এখানে ঢুকি আমার লোক একবার দেখা করলেই তো আমার বাচ্চাটা খান্ড নেই পুরাটা রাত্রে আমার বাচ্চায় খানবো। আমি আজকে রাত্রে আমার ঘরে যাইতে লাগবো, আমি থাকতাম না এই নার্সিং কইয়া। তো ডাক্তারেও আমার দেখো তুমি প্রথম আজকে অপারেশনের পরে বহু ঘন্টায় আজকে প্রথম খানি খাইতে তুমি খাইলাম। আমি তো কাছে লাগে আমার স্যালাইন ইঞ্জেকশন দিলেন এটা তো আমি জোর করে খাইতে পারতাম না। তবে বাত আমি মুখে তুলতাম না, আমি আমার বাচ্চার লোকে দেখা করতে লাগবো। আমি যাইতাম কি আমার হাজব্যান্ডের লগে ফোনে কথা কইতাম, ফোনেও পর্যন্ত ঘরের মানুষের লগে কথা কইতে দিন না কলকাতাত একবার কথা কইতে দিবা। তারপরে আমার হাজব্যান্ডের লগে তখন ডাক্তার উঠে হয়েছে ঠিক আছে এইটা তো একটা ইমোশনাল ব্যাপার আর আমি এখন তো অফিসিয়াল ফর্মালিটিস আছে, আমি তোমার হাজব্যান্ডের সাথে কথা হইয়া রাহুলের পাপার লগে রাত্রে তখন বাজে 9টা কথা হইয়া আমারে মানে রাহুলের পাপায় তান রিক্সে আর এখন আমি যখন মানিয়ার নাতে তো তান রিক্সে আমারে সারাইয়া লই আইসেন। তখন ওই নার্সিংহোম থেকে প্রায় 3 মিনিটের অটোয় আর 3 মিনিটের রাস্তা আমার বইনের বাড়ি একদম কিনারো আমি কইছি ঠিকানা কইছি যে আমি ওই জায়গায় যাইমু, এমন দূরত্ব নাই। আর কইলো খালকে যে সময় ড্রেসিং করা আছে ড্রেসিংটা তো খালকেরটা তো মেইন, এর মধ্যে আমার পেটের মধ্যে একটা পাইপ ঢুকাইল আছে বড় একটা থলির মতো, এটার মধ্যে মানে ব্লাড উডোটা বাইর হয়, এটাও পুরা লাগাই লইছে। কইছি এটাও খুলতে লাগবো। তখন আমার হাজব্যান্ডে কইছেন যে ডাক্তারে কইছে যে এটার কোনো ব্যবস্থা আছে নি আমার বাসাত গিয়া চেক আপ করা নিয়র লাগিয়া। তখন ডাক্তারে কইছে ঠিক আছে আমি 2জন ডক্টর ফাটাইয়া দিই। তো আমি তো আই গেছি ওই দিন রাত্রে অপারেশন যেদিন হইছে এর পরের দিন রাত্রে 9টার সময় আমি আই গেছি, নিয়মে আমি 4 দিন থাকতাম ওই জায়গাতে আমি আই গেছি। আবার পরে তো আচ্ছা আমার বাচ্চারে তো দেখছি সপ্তাহ ঠিক আছে। পরের দিন যে ডাক্তারে যেন 2টা ডাক্তার কইছিল ফাটাইতো ওই ডাক্তারটা ইয়া শুধু আমার ড্রেসিং করছেন। আমার ফ্যাট বর্তমানে ওই সাইড থেকে ওই সাইড পুরা কাটা। আমি যে শাড়ি আমার ভিডিওত প্রায় সময় দেখবাই আমি প্রায় 2.5-3 বছর হয়ে যায় আমি শাড়ি পরি না, কারণ প্রথম আসতো ফ্যাট এক্সেস পড়ো আর এরপরে আমার ফ্যাটটা পুরো জাল্লা ফাল্লা কাটা। আমার প্রচুর অপারেশন হয়েছে এর লেগিয়া। ডাক্তার যে আইসেন আমার চেক আপ করানি তারা প্রথম দিন আইয়া ওই যে পাইপ একটা ফ্যাটের ভিতরে ঢুকাইল আসলো একটু ওটা বাইর করছে আর আবার ড্রেসিং করাইয়া নিছে, ওটার ফিস নিয়েছেন 5,000 টাকা। এটা মানে ওখানে থাকলেও হয়তো মনে হয় ওরকম নিলা হইলে মানে প্রচুর টাকা না ইটা নিছই। এর পরের দিন যে সময় তারা আইসে তখন আমার হাজব্যান্ডে কইছে ড্রেসিং আমরা দেখি লিছি, মানে আমার যখন ড্রেসিং করছেন আমার হাজব্যান্ডে আর ছোটো বোনে কিনারো বইয়া দেখছেন তারা কিতা লাগায় কিতার পরে কিতা লাগায় কীরকম করে সবটা দেখে লিছে। তারা ওটা বলছে আমরা ডাক্তার লাগতো না আমরা করিলিম ড্রেসিং। তখন ডাক্তারে কইছে এরকম রিস্ক লইবা না খারাপ হইব, আমি আরও দিন ড্রেসিং করিলাম ডাক্তারে। আর তখন আমার হাজব্যান্ডে কইছেন আমি অত টাকা ফিস দিতে পারতাম না, আইলেও আর 5,000 দিতাম ফাতাত গাজর ফাতা নেই কিতা টাকা। এরপরে নিচে তারা 1800 টাকা আরও দিনের ড্রেসিং। ওই 2 দিন আমার ড্রেসিং করছে, করার পরে যখন 9 নম্বর দিন আমার অপারেশনের ওই দিন আমি কলকাতা থেকে রওনা দিতাম, আমি দিতাম আমার তো আইতে লাগবো। আর আমার অপারেশনের ওপেন সার্জারি হয়েছে হার্নিয়া মাত্র 9 দিন হয়েছে। তো যেদিন আমি আইতাম ওদিন আমার বইনর জামাইয়ে একটা ডাবল সিটের ওলা বুক করছে, লাগেজ ফাগেজ আছে আমারও আছে আমার আমরা 3 বইনর আছে বাচ্চাইন্তর আছে সবটাই মিলিয়া যেমন গাড়িটা মানে একদম খচাখচ বড়া শ্বাস লওয়া যান না। তবুও গাড়িটা আইতে প্রায় বহু সময় লেট করছে। আর আমরা ট্রেন ধরতাম গিয়া কলকাতা স্টেশন থেকে। কলকাতা স্টেশনে যখন আমি ওলায় যাই আর তখনও আমার প্রচুর কষ্টর মানে আমি শ্বাস লইতে পারি না, তবুও আমি গেছি। মাত্র 9 দিন হয়েছে আমার অপারেশনের। সবই আমার জিকার তোর কোনো অসুবিধা নেই, আমি কিন্তু কইয়ার না আমি ঠিক আছে, কিন্তু আমার খুব কষ্ট হয়েছে। তখন গেছি যাওয়ার পরে কলকাতা স্টেশনে গেলে দেখবাই আপে প্রায় 4 তলার মতো জায়গা উঠতে লাগে, উঠিয়ে আবার নামতে লাগে, তারপরে গিয়ে আমরা প্ল্যাটফর্মে যে ট্রেন আইছে ওটা যেতাম। তো সবর লাগেজ ফাগেজ লই লাগছে। যখন আমি আটিয়া গাড়ি তো এক্সেস লেট করছে, গাড়ির ওলার যে ড্রাইভার হে কইছে আপনারা আগে টাকা বাইর করিলেন কারণ এত লেট হয়েছে ট্রেন ছাড়ি দিব আপনারা ট্রেন পাইতা না। আর এসি কামরা বুক করা হয়েছে 70 টাকা যাইব 70 জন মানুষের। আর এর মধ্যে গড়তাকে তালামারি বাইরে হয়ে গেছে, এখন যদি ট্রেন মিস মানে সাংঘাতিক একটা ব্যাপার, মানে কোনো রকম কেমনে গিয়ে আমরা ট্রেনটা ধরতাম ও চিন্তায়। তো যখন আমি আপ উঠতে সময় আমার হাজব্যান্ড আমার ফিসে আর আমার বোন আমার সাইডে, আর এক সাইডে তো জালি রেলিং দেওয়া আছে। আমি উঠি আর যে আমার মানে শ্বাস উফরে দিকে মারিয়ে উঠে আমার মনের ওখন প্রাণ বাইরিব ওই রকম অবস্থা। তারা কিন্তু আমিও আটি আর তারাও আটের, আর লগই আমারে তারা খালি জিকার তোর কোনো অসুবিধা নেই। আমার হাজব্যান্ডে বারবার জিজ্ঞেস আর রূপু তোমার কিচ্ছু করেনি, আমিও কই আর না আমার কিচ্ছু করে না আমি পুরা ওকে। কিন্তু আমার খুব বেশি শরীর খারাপ করছে।
ওরকম করিয়া মানে পিছনে রাহুলের পাপ্পা পিছনে এখানে যদি আমি পিছন দিকে ফড়িতে তাই নাটকাইতা আর এক সাইডের দিকে রেলিং দেওয়া আছে আর এক সাইডের দিকে আমার বড় বোন আছে আর পরে যে রইল আমার বাচ্চাই ছোটো বাচ্চাটা আমার বড় বোনের লগে আমার রাহুল আমার ছোটো বোনের আর একটা ছেলে তারাও লাগেজ ফাগেজ লইয়া আগে আটরা মানে কে কেমনে গিয়া ট্রেনও আগে উঠতো লাস্ট টাইমে যখন আমি আপটা উঠছি উঠি আবার নামিয়া প্ল্যাটফর্মের দিকে আটিয়ে যাই আর প্ল্যাটফর্মে যখন আমি আটা শুরু করছি তখন ট্রেন ছাড়ি দিছি আর আমার 9 দিন হয়েছে অপারেশনের বাবুই চলতি ট্রেন আর আমি ট্রেনের লগে হইয়া দৌড়াইয়া রাহুলের পাপ্পা আমরা কামরার সামনে আইয়া মানে কনস্ট্যান্ট হাত দিয়ে যেমন তাই হাত দিয়ে ঠাড়িয়া ওরকম করা যান ওরকম করিয়া নি আমার আউগানি যান আমি তো হাঁটতে পারি না স্পিডে তো ওরকম অবস্থা করিয়া কোনো রকম মানে ট্রেন দেখবা স্টেশনও লগে লগে অত স্পিড ধরে না ধীরে ধীরে চলে কিন্তু যত সময় যায় সেকেন্ডে সেকেন্ডে তো স্পিড বাড়ে আমি কিন্তু ট্রেনের লগেই দৌড়াইয়া যাই আর আমি আর আমার কামরা পর্যন্ত গিয়া পৌঁছতে পারি না লং স্কার্ট একটা পরছি তাও একদম লুজ কারণ আমার পেটে অপারেশন এর মধ্যে ড্রেসিং করা ব্যান্ডেজ লাগাইল আমি তো বাড়ি কোনো জিনিস যে কোমর শক্ত থাকলে দেখবা একটা স্পিডে দৌড়ানি যায় আমি তা কিচ্ছু করতে পারি না একদিকে স্কার্ট জমাইয়া আতল ধরছি একদিকে কোমরের মধ্যে ধরতে লাগে কারণ কোমরটাও জুলিয়া পড়ে যায় কোমরটা তো আমি টাইট করছি না আমার স্কার্টর এইরকম অবস্থায় দৌড়াইয়া গিয়া ট্রেনও যখন আমি উঠতাম তখন রাহুলের পাপ্পাই ফিসে থাকি ধাক্কাইয়া তুলছে না আমার ছোটো বোনও জামাইয়া আমার আতর ও জায়গার মধ্যে এত জোরে শক্ত করিয়া দৌড়িয়া একদিকে মানুষ নামতা পাগল হয়ে গেছে আমরা এদিকে উঠতাম পাগল হয়ে গেছি ছোটো এক রাস্তা তাই আমার ছোটো বোনের জামাই আতর এই জায়গাতে এত জোরে ধরছে ফরেই কেন রক্ত জমাই লাগতো মানে হেও বুঝছে না যে কতটুকু জোরে ধরছে আর হে যদি আমার আতরি কেন ধরতো না আমি জুলি জুলি ফড়ে গেলাম হইলে পিছে থাকি রাহুলের পাপ্পায় ধাক্কাইয়া সিঁড়ি ছোটো ছোটো থাকে না ট্রেনে উঠতে চলতি ট্রেন বুঝরা তো কতটুকু কষ্ট পিছে থাকি তাই না আমার ধাক্কাইয়া তুলরা উফরে থেকে আমার ছোটো বোনের জামাই আমার আতো দরিয়ার নাম টানিয়া নিয়া বেডো বুয়াইছে বেডো বুয়াই যত ওই যে সময়টা গেছে টানিয়া নিয়া বেডো বুয়াইছে হাতের মধ্যে ধরছে ওইসব কথা কিন্তু আমি কইতে পারি না আমি পরে বহু ঘন্টা পরে যে সময় রাত্রে আমার ঘুম ওর না তখন চিন্তা করলাম আমি ট্রেনে উঠলাম আইয়া কিলা লাস্ট টাইমে আমি আর কত সময় কিছু মানে দৌড়াইছি খালি আমি কিছু কইতে পারি না এরপরে আমার হাতের ওই জায়গার মধ্যে দেখি তা আঙ্গুলের সাপ বুয়াই লাল রক্ত জমে গেছে আমার হাতের মধ্যে হে তো হাতের মধ্যে এমন তালে ধরছে মানে হাত ছিঁড়লে ছিঁড়বো হাত ছুটতো না ওরকম দরিয়া হে উফরে থেকে টান দিছে আর পিছন থেকে রাহুলের পাপা আমার কোমরও ধাক্কা দিয়া তুলছে ট্রেন চলের আর 9 দিন হয়েছে অপারেশন এটা আমার লগে গটিয়া গেছে ঠাকুরেই ছোটো জীবনে আমার বহুতা দেখাইছে খার চাউলের জুড়ে না আমার চাউলের জুড়ে আমি যে বাঁচিয়ে আছি কইতে পারতাম না অন্য ফ্যামিলিতে আছে না মেয়েরা পুরা ফ্যামিলিও চালায় ঘর সংসারও সব কাজ দেখে বাচ্চা দেখে রুজি রোজগারও করে এরকমও তো মেয়েরা প্রচুর আছে কিন্তু আমি যদি এই ধরনের কোনো ফ্যামিলিতে আমার বিয়ে হইতো আমি মনে হয় কোন দিন চন্দনের লাগান বাটিয়া বাটিয়া মিশে গেলাম হইলে টেলও পাইলাম না হইলে ওরকম ফ্যামিলির বিয়ে হয়েছে আর ওরকম একটা জামাই পাইছি গতিকে আজ দিন পর্যন্ত মনে হয় এখনও জিততা আছে এত হয়তো কেউ আমার এখন কমেন্ট করে দিবে আমার গল্পটা শুনিয়া টাকা কে খরচ করে না এইরকম না আমি ফদে ফদে প্রচুর প্রচুর টাকা আমার নিচে খরচ করা হয়েছে এত খরচ করা হয়েছে এরপরে আমি এত কষ্ট করছি এরপরে আমার লগে আমার হাজব্যান্ডের কষ্ট আমার বাচ্চাইন্তর কষ্ট আমার ভাই বোন সবটির কষ্ট সবে আমার সাহায্য করছে আর যে হার্নিয়াটা হয়েছে হার্নিয়াটা মানে সাংঘাতিক রূপ ধরে লিয়েছিল হার্নিয়া স্পেশালিস্ট ছাড়া অপারেশন হইতো না এর লাগে আমার এত দূরই খরাইতাম আসলাম গুয়াহাটি দেখছি গুয়াহাটি খরাইতে পারতাম না ওখানে গেলে আমার বইনের বাড়ি আছে আমার বইনেও কইলে ওখানে আই যা তো এখানেও যাওয়ার সবটা সুবিধা হয়েছে শুধু ওই যে গাড়িটা বুক করা হয়েছিল ওই গাড়িটা আইতে একটু লেট হয় এতটুকু প্রবলেম হইল এরপরে যে আমার শরীরও এত খাফা আরম্ভ হয়েছে মাথায় উঠায় খাফা শুরু হয়েছে মানে ঠান্ডা লাগলে যে টুটে টুটে লাগে যায় ওই রকম খাফা শুরু হয়েছে আমার ছোটো বই না আমার মুখে আর ওরকম মুখে আর মাথায় ওরকম জাতামারি দরিয়া বই থাকছে মানে খাফা বন্ধ না তো এরপরে তো আস্তে 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 আমি নর্মাল হয়েছি কিন্তু যে ভিতরে একটা ডর ঢুকছে পুরো রাত্রেও আমি ঘুমাইছি না 9 দিন 10 দিনের অপারেশনের এত জার্নি আমি করতে পারতাম না এরপরে আমার বইনের বাড়ি শিলিগুড়ি রাজগঞ্জ আমি আমার বইনের বাড়ি 2 দিন থাকছি এখানে নামছি ট্রেন থেকে নামার পরে একটা মারুতি ভ্যান তারা ওই বুক করছে মানে এনজিপি থেকে তাই বাড়ি যেতাম যে আমি ওই গাড়িটা তো উঠতে পারি আর না কারণ দেখবা ট্রেন হোক গাড়ি তো এরকম দড়ি একটা উকি মারতে লাগে উকি মারিয়ে উঠতে লাগে ওই উকি মারার জোর আমার শরীরও নাই আমি গাড়ি তুললে আমার কেউ ধাক্কা মারিয়া যদি পিছন তাকে তুলা দিয়ে দেয় তে আমি গাড়ি তুলতে পারি আমি একটা মারুতি ভ্যান কত হাইট এমন বড় থাকে না তো তবু ওটা গাড়ি তো আমি উঠতে পারি না যাই হোক উঠছি কোনো রকম উঠিয়া তাই বাড়িতে গেছি যাওয়ার পরে তো আমরা প্রথম গেছি ছোটো বোনের বাড়িতে তাই শাশুড়ি তাই ছোটো জাল দেওয়ার সবে প্রচুর খানির আয়োজন করছেন সকালবেলা
এত ভিতরে আতঙ্ক ঢুকছে, কিচ্ছু আর খাইতে হইতে পারি আর না, পুরা রাত্রে এর মধ্যে ঘুমাইছি না। তো সেখানে যাওয়ার পরে আমি প্রথমও গিয়া কই আগে স্নান করিলাই, করিয়াইয়া বিছনাত আগে শই। আমার শরীরটা তখন মনে হয়েছে মানে আমার এটা একটা বডিটারে বিছনাত কেমনে ফেলাইতাম ওরকম একটা অনুভব আমার। তো আমি তাই স্নানও গেছি তারার বাথরুমও। তো তারার বাথরুমটা কিন্তু অ্যাটাচ না, রুমর লগে না, রুম থেকে সরাই পিছন দিকে একটু জায়গা গিয়া তারার বাথরুম। তাই আমি বাথরুমও গেছি। তারার বাথরুমও সিট কারিটা ওই যে ছোটো ছোটো জিনিস, মানুষ দুর্বল হইলে সাংঘাতিক ছোটো, শরীর দুর্বল থাকলে ছোটো ছোটো জিনিসটাও একদম নাসুরের মতো মনে হয়। তো আমি বাথরুমও গেছি, বাথরুমও ওই যে লঙ্গরের মতো তাকে সিটকারি নাই, লঙ্গরটা টান দিয়া নিয়ে লাগাই, এটা একটু জোর দিয়া আবার খুলতে লাগে। ওই জোর তো আমার শরীরও নাই, আমি তো আর জানি না। আমি তো বাথরুমও গেছি, স্নানও করছি, করিয়া তো আর আমি দরজা খুলতে পারি না। প্রায় 10-15 মিনিট থেকে আমি কনস্ট্যান্ট বাথরুমের ভিতরে চিৎকার দিয়া। আর তারার বাড়িতে কী তো হইছে, নিজে নিজে যদি থাকুন তেমন সরগুলো হয় না, হঠাৎ 4-5 জন যদি কুটুম আইয়া বাড়িতে উঠোই, খাওয়া দাওয়া চলে, সকালের খানি দানি চলে, ঋণ মাত্রা হেন মাত্রা তাই সবে মিলিয়া হইচই চলে, কেউ আমার আওয়াজ শুনে না। আর আমার জুড়ে মাতার কোনো ক্ষমতাও নাই, আমি বাথরুমের ভিতরে আটকা কনস্ট্যান্ট চিৎকার দিয়ে। আর আমার ছোটো বোনরে ডাকি আর রাহুলের পাপ্পারে ডাকি, আর কেউ শুনেন না। প্রায় 10-15 মিনিটের মতো অপেক্ষা করার পরে আমার শরীরে তো কাঁপা আরম্ভ হয়েছে, আমি বাথরুমের নিচে বুয়াত। এরপরে হঠাৎ দেখি তাই বাসুর একজনের শুনছে, আমি দরজাত যখন আটটা বুদ্ধি করিয়া দেখছি আমার আর আওয়াজ বাইর না, তখন দরজাত থাবানি আরম্ভ করছি। থাবাটা শুনিয়া তাই বাসুরে গিয়া তারারে কইছেন যে বাথরুমের ভিতরে খেয়ে কনস্ট্যান্ট দরজাত থাবার। তারপরে আমার বোন তারা আইয়া বাইরে থাকি দরজা এত জোরে চাপা দিয়েছেন যাতে আমি ভিতরে থাকি দরজা খুলতে পারি। আমি ওই লঙ্গরটা খোলারও ক্ষমতা নাই আমার শরীরও। এর মধ্যে আমার শরীরও ব্লাড একদম নাই, ব্লাড দিয়া আমার অপারেশন হয়েছে, ব্লাডও নাই আমার। তো যখন আমি বাথরুম থেকে বাইরে হয়েছি আমার মনে হয়েছে গীতা মরে গেলেই ভালো, মানুষের খালি কষ্ট দিয়ার। আর এত কষ্ট, এত যন্ত্রণা, আমি মানে সিঁড়ি দিয়ে উঠতে পারি না, আমার পায়ে জোর শাড়ি দের, আমি কেমনে গিয়া বিছনা লইতাম। তো কোনো রকম আমার বইনের রুমও গেছি, আবার কার বাথরুমের দরকার পড়বো তখন আইয়া দরজা খুলতে চাইবা তো দেখবা আমি ভিতরে, ওরকম চিৎকার দিতে দিতে কেউ শুনেন না। আমি কিতা করতাম, আমি খুলতেও পারি না, কোনো জোর নাই আমার শরীর, কতটুক বড় আতঙ্ক ভিতরে একটা ঢুকছে। এরপরে কত সময় পরে পরে শুই, আর যখন ঘুম হয় না রাহুলের পাপ্পা শরীর হাতটা দিয়া দেখি আদৌ আমি বিছনাথ শোয়াত নি না, কোনো বাথরুমও না, ট্রেনের ভিতরে দৌড়াই। আর ওরকম মাথাটা একটা লাবড়া খিচুড়ি হয়ে গেছে আমার, সাংঘাতিক। মানে 8-9 দিন যদি এরকম ওপেন সার্জারি হয়, মানুষ সবসময় বেড রেস্ট থাকে, আর আমি কতটুক দৌড়াই আর কতটুক হাঁটি, আর আমার ভিতরের মানে মনোবলটা একদম হারিয়ে গেছে। মনে হয়েছে আমি আসাম করিমগঞ্জ ডিস্ট্রিক্টও আমার গড়ও কোনো দিন আইয়া ফসতে পারমুনি, ওরকম মনোভাব। আর তো লগে হকলেও তো কষ্ট দিয়া। এরপরে 2 দিন তাইর বাড়ি থাকছি, থাকিয়া আবার ট্রেনে উঠছি। ওখন গুয়াহাটির থাকিয়া এখন তো আর ট্রেন পাইতাম না, কারণ ট্রেনের তো পাটরিও নাই, তা তো সব জলে বাসায় লইয়া গেছে গিয়া। যখন আমরা গাড়িতে উঠে গেছি, একটা ছোটো গাড়ি রিজার্ভ করা হয়েছে আমরা ও সাইডেরও মানুষের গাড়ি। তো ও গাড়িতে উঠছি, উঠার পরে তখন আমরা আমার বোনের জামাই হে আবার শিলিগুড়ি গেছে গুয়াহাটির থেকে, আর আমরা গুয়াহাটির থেকে বরাকবেলির দিকে রওনা দিছি। তো যখন আইয়ার পাহাড় থাকি এত এত জল নামের, আর একটু পরে পরে খালি দোজ নামের। ছোটোখাটোর যদি দোজ থাকে এটা ড্রজারে পরিষ্কার করিয়া গাড়ি আইতে দেয়, আর বড় দোজ হইলেও না আটকে যায়। এইরকম ভিতরে একটা টেনশন আতঙ্ক লইয়া, এখন যদি ফটো আটকা পড়ি, লগে কোনো হানি নাই, পিছে ব্যাক করিও যেতে পারতাম না, লগে 2টা বাচ্চা, আমি অপারেশনের রুগী, কিতা করতাম। খালি ঠাকুর ঠাকুর ডাকি ডাকি আইছি। লাস্ট টাইমে তো আটকিও গেছিলাম, একটা জায়গাতে আইছি, আওয়ার পরে আমরা করছি, দেখি ড্রজারে মাটি সরাইয়া কোনো রকম একটু রাস্তা করছে। তো অন্য গাড়ি বড় বড় যেটা গাড়ি এই রাস্তা দিয়ে যাইতে পারতো না, ছোটো গাড়ি যাইতে পারবো। আর আমরা গাড়ির ড্রাইভারটা চালাক থাকায় হে নিজে নামিয়া না গিয়া হে গাড়ি লইয়া জায়গাত গেছে, গিয়া ড্রজারের ড্রাইভার রে খর আমরা একটু ফোর দিবাই না, আমরা ও জায়গাটা ফার্স্ট দিলেই তো যাইতে পারবো, আমার লগে পেশেন্ট। তখন ড্রজারের ড্রাইভারটা কিতা জানি বুঝিয়া লগে বাচ্চা উচ্চা দেখি, আর আমার মুখ দেখেও বুঝবো, কারণ আমি জিতা আছি কি মরা আছি কিছু বুঝি আর না, ঘন্টার পর ঘন্টা খালি জার্নিও তো করিয়া যাই, আর খমর উমর আমার নাই হয়ে গেছে। এরপরে হয়তো ড্রজারের ড্রাইভারটাই যখন গাড়ির ভিতরে আমরা দেখছে, দেখিয়া পুরা ওরকম ড্রজারের দিয়ে একটু জায়গা সরাইয়া রাস্তাটা খালি করে দিছে, আমরা ও জায়গা পাড়ি দিছি। দেওয়ার পরে এত বড় দোষ কেন নামছে, এদিকে আর কোনো গাড়ি 2 দিন আইছে না, যত গাড়ি আসতো হনো আটকা পড়ছে, যারা পারছে গুয়াহাটি ব্যাক করছে, আর যারা পারছে না ফটো আটকাই। বুঝরানি কীরকম আইয়ার মানে আমি ঢুকছি। এরপরে তো পুরা দিন জার্নি করতে করতে বিকাল 5টার সময় আমি করিমগঞ্জ ডিস্ট্রিক্টও আইয়া ঢুকছি। ঢুকার পরে কইলাম না এখন করিমগঞ্জ হয়ে গেছে, এখন আর বাঁচুন,
আমি ভাবছি আমি মরিও যাবো, কারণ বুকে সব সময় কাঁপে, জড়িয়ে চোখ থেকে খালি মানে কেউ কিছু মাতেরও না, কিছু করো না, আমার চোখের দিকে খালি জল পড়ে। ভিতর বেশি দুর্বল হইলে মানুষের খালি খান্দায়। আমার তো ভিতর দুর্বল, এর মধ্যে ব্লাড নাই, বুকও বাইরায়, হাত পাওয়ার জোর নাই, হাত পাও চলাইতে পারি না, এর মধ্যে এত টেনশন, রাস্তাত মনে হয় ও দোষ নামবো, আর চারিদিকে গাড়ি থামাইলা সবে খালি করে আর যাইও না, সামনের দিকে যাইতে পারতায় না, দোষ নামের ওই রকম একটা কথা শুনতে লাগে। ইটা করলে কত টেনশন লাগে নানি, অতটা করিয়া বিকাল 5টার সময় গড় আইসি। ওরকম একটা সিচুয়েশন আমার উপরে 2022 সালে ঘটিয়া গেছে। আর বুঝলানি ওপেন সার্জারি করছি, ফ্যাট ফুরা ও সাইড থেকে ও সাইড, আমার নাভির ফুরা সাইড, আমার নাভি উবি কিচ্ছু নাই, পুরা এই সাইড দুইটা। ওই খাটাটা লইয়া অতখান টেনশন, অতখান দৌড়ানি, আমি তো লড়তে চড়তে পারলাম না। পুরা অতটা ঘন্টা আমি অপারেশনের রুগী, ডাক্তারে কইছে প্রচুর আকারে জল খাইতাম। আর আমি যখন ট্রেন থেকে নামছি, নামার পরে 2 ঘন্টার লাগিয়া একটা হোটেলের রুম বুক করছে আমার হাজব্যান্ডে, যাতে আমরা ফ্রেশ হইতে পারি, হইয়া আবার গাড়িতে উঠতে পারি। তো তখন ওই যে ফ্রেশ হয়েছিলাম সকাল 7টার সময়, আর বিকাল 5টা পর্যন্ত আইছি, আমি টোটালি রাস্তাত কোনো জল খাইছি না, যদি বাথরুম পাই আমি কই যাই। জল যে খাইছি না, পেটও শিলাইয়ের মধ্যে জিলকানি শুরু হয়েছে, কারণ এত খাসা কাটা। ডাক্তারে কইছে প্রচুর প্রচুর আহারে জল খাইতাম, যত বেশি জল খাইমু অত তাড়াতাড়ি মানে শিলাইয়ের যন্ত্রণা আমার কম অনুভব হইবার, জল কম খাইমু যন্ত্রণা বাড়তে থাকবো। আমার তো ডাক্তারে কইয়া দিছে, কিন্তু ওই দিন অতটা ঘন্টা আমি জল খাইছি না। গড়ও আইছি, গড়ও আবার পরে খাওয়া দাওয়া করিয়া যখন শুইছিও মনে হয়েছে আইজ আর এই যাত্রায় বাঁচি গেছি, মরছি না। আর এখন বাঁচছি তো, বাঁচিয়া এরপরে চ্যানেল একটা খুলছি, খুলিয়া কইছি ওটার মাধ্যমে আমি সবর লোকে শেয়ার করবো আমার লোকে কিতা কিতা ঘটনা ঘটছে। ঠাকুরে আমার কপালও তো খাটাকুটি কিতা লাগি লেখছে, 4 অপারেশন করিয়া সারছি, আরও 2-1টা হইতে পারে। বুঝছো নি রূপু সিলেটির গল্প, তোমার তো নলগে এইলা কোনোদিন ঘটছে নি? কি গল্প শুনছো নি? এইলা কোনো অপারেশনের রুগিয়ে চলতি ট্রেন আর রুগিয়ে ফিস হইয়া প্ল্যাটফর্মও দৌড়ার, আমি দৌড়াইছি। আর এরপরে ট্রেনে ওঠার ক্ষমতা নাই, এই 2টা মানুষ যদি থাকতো না, নিচে তাকে যদি রাহুলের পাপ্পায় ধাক্কা দিত না, আর উপরে তাকে যদি আমার বোনের জামাই টান দিয়ে তুলতো না, তো আরও কোনো ট্রেনের নিচেও পড়ে গেলাম বলে, কারণ শরীরে তো খাফা আরম্ভ হয়েছে। আমি হাত দিয়ে ট্রেনের যে হ্যান্ডেলও ধরতাম, যে এটা জোর নাই তো আমার হাতর। তুমি দেন আমার কমেন্ট করে কইও আমার গল্পটা কীরকম লাগছে। গল্পটা আমার নিজের উপরে ঘটিয়া যাওয়া সত্য একটা ঘটনা। আজকের মতো শেষ করে দিলাম, কালকে আবার নতুন আর একটা ভিডিও লইয়া